স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আলাপ আলোচনায় রাজনৈতিক সংকটের সমাধান দেখছিলেন অনেকেই। দুই নেত্রী ফোন আলাপে সংকট যেন আরো ঘনীভূত হয়েছে, তাই সমঝোতার রাজনীতির কোনো পথ আপাতত মিলছে না। আজকের আলোচনা তাই খুঁজবো সমাধানের তত্ত্ব। কথা বলতে স্টুডিওতে আছেন অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক সমাজতাত্ত্বিক ডক্টর পিয়াস করিম, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার এবং সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রুহিন প্রিন্স। স্বাগত আপনাদের। ডক্টর পিয়াস করিম, আমি প্রথমেই আপনার কাছে এবং একই প্রশ্ন নিয়ে, আসলে প্রশ্ন না, একই প্রস্তাব নিয়ে আপনাদের চারজনের কাছে দ্বারস্থ হবো। সেটা হচ্ছে যে সমাধানের উপায় কি? আমরা সমাধানের তথ্য খুঁজছি, মানে স্পষ্ট উত্তর আসলে আমাদের কারো কাছে নেই বলে আমার বিশ্বাস। যেটা হচ্ছে কি, আলোচনা তো কখনো ইটস নট এন এন্ড ইন ইটসেলফ। আলোচনাটা হচ্ছে একটা লক্ষ্যে পৌঁছাবার একটা প্রক্রিয়া। এখন আওয়ামী লীগ একটা নির্দিষ্ট মডেল নির্বাচন চাচ্ছে, বিএনপি আরেকটা মডেল নির্বাচন, যার যেমন করে চেষ্টা করছে। আলোচনা হচ্ছে, সেখানে পৌঁছাবার একটা প্রক্রিয়া। এই দুটো দল যদি মনে করে অন্য কোনো প্রক্রিয়া তাদের জন্য বেশি এফেক্টিভ হবে, আওয়ামী লীগ একটা নির্বাচন করে যদি বেশি এফেক্টিভ হতে পারে এবং নির্বাচন চাপিয়ে দিতে পারে, বিএনপি যদি আন্দোলনের পথে গেলে বেশি এফেক্টিভ হয়, তারা আলোচনায় যাবে না, কিংবা গেল লোক দেখানো আলোচনায় যাবে। যতক্ষণ পর্যন্ত না এই দুটো রাজনৈতিক পক্ষের কাছে এটা প্রতীয়মান হচ্ছে যে আলোচনা হচ্ছে তাদের লক্ষ্য সাধনের জন্য সবচেয়ে কার্যকরী পন্থা, ওরা আলোচনায় পা পিছলাবে, আলোচনা যাবে না, আলোচনা গেল সিনসিয়ারলি যাবে না। ধরা যাক আলোচনা হলে আওয়ামী লীগ তার নিজের মতো করে নির্বাচন করার চেষ্টা করলো, এটা প্রশ্ন হচ্ছে করতে পারবে কিনা, করলে কদিন সাস্টেন হবে। বিএনপি তার মতো করে আন্দোলন করার চেষ্টা করলো, আন্দোলন করতে পারবে কিনা, আন্দোলন করে আওয়ামী লীগকে চাপের মুখে নথি স্বীকার করতে পারবে কিনা, পতন করতে পারবে কিনা, প্রশ্নগুলো উত্তর আমাদের কাছে নেই। আর কোনো কিছু যদি না হয়, তাহলে তো প্রকৃতিতে শূন্যতা থাকে না, সেটা অসাংবিধানিক শক্তি আসক্ত আমরা চাই কিনা। এই অবস্থা থেকে উত্তরণের আপাতত কোনো সমাধান আপনি দেখছেন না? খালেদা শেখ হাসিনা যদি পথ খুঁজে না পারেন, আমরা কি করে সমাধান খুঁজে বের করব? ভালো বলে শফিউল আলম ভূঁইয়া, আপনি কি কোনো সমাধানের পথ দেখেন? যেমন আমি তো ডক্টর পিয়াস করিমের মতো এতটা হতাশা নিয়ে বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমাধান কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যে বোধহয় এই প্রথম যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিরোধী দলীয় নেত্রীকে ফোন করেছিলেন, ফোন করে উনি নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছিলেন, আলোচনার জন্য আসতে বলেছিলেন। যাই হোক, মাননীয় বিরোধী দলীয় নেত্রী সেটা গ্রহণ করেননি। উনি বলেছেন যে হরতাল উড্র না করে উনি আলোচনায় যাবেন না, হরতাল শেষে হয়তো আলোচনা হতে পারে। তো এখন প্রধানমন্ত্রী তো একবার ফোন করে আহ্বান করেছিলেন, তো আমি হয়তো ব্যক্তিগতভাবে চাইবো আবার আহ্বান করুন। একইভাবে কিন্তু বিরোধী দলীয় নেতৃত্বের দায়িত্বটা বর্তায়, যে উনি প্রধানমন্ত্রী যেহেতু একবার ফোন করেছিলেন, এখন বিরোধী দলীয় নেত্রী ফোন করে আলোচনায় আসবেন। এবং আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই যে দুই নেত্রীর মধ্যে আলোচনা হোক। যেমন রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। পিয়াস ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত, দুই পক্ষই তো নির্বাচনে জিততে চায়, আওয়ামী লীগও জিততে চায়, বিএনপিও জিততে চায়। কিন্তু আমার মনে হয় যে দুই পক্ষের মধ্যে আলোচনাটা জরুরি। তো যেহেতু প্রধানমন্ত্রী একবার আলোচনার উদ্যোগ নিলেন, উনি আলোচনার পথে আছেন বলে যাচ্ছেন, তা আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া বিরোধী নেত্রীর উচিত হবে যে আলোচনার উদ্যোগ নেওয়া। এবং আমরা কিন্তু পরবর্তীতে দেখেছিলাম যে কোনো সময়ে বিএনপি আলোচনার উদ্যোগ নিতে পারে, প্রথম দিকে বলা হচ্ছিল। এখন আবার বলা হচ্ছে যে বিএনপির দিক থেকে উদ্যোগ নেওয়া হবে না, সরকার উদ্যোগ নেয়। তা আমি মনে করি যে বিএনপিরও একটু এগিয়ে আসা, কারণ যদি এই রাজনৈতিক সমস্যার যদি সমাধান করতে হয়, প্রধানমন্ত্রীর যেমন দায়িত্ব আছে, বিরোধী দলীয় নেত্রীরও কিন্তু সমান দায়িত্ব রয়েছে। কারণ দুইজনই হচ্ছেন জনগণের নেত্রী, দুজনকে আলাপ আলোচনা করে একটা জায়গায় আসতে হবে। আপনি বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান যা আসার আশা, রাজনীতিতে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে। শান্তনু মজুমদার, আপনার কি? আমার কাছে মনে হয় কি, আপনার হচ্ছে রাজনীতি যারা করছেন, যে প্রধান দুটো দল আমাদের মেইন পলিটিক্স যারা, এদেরকে হচ্ছে যে এনাদেরকে নিজেদের স্বার্থটা বুঝতে হবে। এনাদের বোঝা উচিত যে এটা, এই যে বর্তমান যে বিদ্যমান অবস্থা, এটা হচ্ছে সোনার ডিম পাড়া একটা হাঁস। এটা নিজেরা এরকম করে ধ্বংস করে দেওয়ার কোনো মানে দেখি না। মানে আপনি দেখেন, এর বাইরে কিন্তু আর কোনো পলিটিক্স যে বিকল্প কোনো রাজনীতির কোনো স্পেস আপাতত নাই। তো ওনারা কেন এই ব্যাপারে মনোযোগী নেয়? আর দ্বিতীয়, আমার কাছে একটা প্র্যাকটিক্যাল জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে অতি কথনের একটা প্রচণ্ড প্রবণতা দেখা যাচ্ছে। হ্যাঁ, কোনো শ্বাস ফেলার মতো, অর্থাৎ মাটিতে কোনো কথা পড়তে পারছে না। আমার কাছে মনে হয় এই দিকটায় তো একটু মনোযোগী হওয়া দরকার, যে একটু ব্রিদিং স্পেস অ্যালাউ করা। যে একটা কথা একজন বলে ফেললো, এটা সাথে সাথে পাল্টা জবাব দেওয়ার যে একটা হঠকারী প্রবণতা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের রাজনীতিতে কিন্তু একটা অস্থিরতা অসম্ভবভাবে বাড়িয়ে তুলছে। এটা আমার কাছে মনে হয় যে এইদিকে মনোযোগী হওয়া দরকার ভীষণভাবে। যে যারা টকশোগুলোর কথা বলবো, পত্রিকাতে, যে নিরন্তর কিন্তু আমরা মন্তব্য এবং কমেন্ট করে যাচ্ছি। ধরেন ফোন আলাপ নিয়ে এটা কি আমরা খুব আশা করেছি যে ফোন আলাপ থেকে সঠিক রকমের একটা উত্তরণের রাস্তা বেরোবে? কারণ মনে রাখতে হবে, এখানে কিন্তু দুটো বিবদমান মতাদর্শ কাজ করছে প্রচণ্ডভাবে, একটা আরেকটা
কে রিপ্লেস করতে চাচ্ছে। সুতরাং আমরা যদি মনে করি যে প্রধানমন্ত্রী ফোন আগে পিক করলেন না, বিরোধী দলীয় মন্ত্রী আগে নেত্রী আগে ফোন পিক করলেন, এটাই প্রধান ব্যাপার, এটা কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না। আমার মনে হয় জমিনটা তৈরি হওয়া বেশি জরুরি। আপনার কাছে কি মনে হয় জমিটা তৈরি হয়েছে? আমার কাছে মনে হচ্ছে না এখনো পর্যন্ত। আমার কাছে একটু মনে হচ্ছে না। আমার কাছে মনে হয় এটা রাজনীতিতে দরকার, যত দ্রুত সম্ভব, দ্রুত সময় কারণ গড়িয়ে যাচ্ছে, এই ব্যাপারে মনে হওয়া দরকার। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনি গতকাল আপনাদের দলের পক্ষ থেকে মানে সিপিবি ও বাসদ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আজকে মাননীয় বিরোধী দলের নেত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছে। আপনার কাছে কি সমাধানের কোনো পথ তৈরি হয়েছে কিনা, বা আপনি কিভাবে সমাধানটা দেখেন? প্রথমত পথ তৈরি হয়েছে কিনা পরে আসি। প্রথমে সমাধানের কথা যেটা বলে, আমার কাছে মনে হয় সমাধানটা খুবই সহজ। বুঝি আজকের এই অনুষ্ঠানে আপনি উপস্থাপক, আপনার দায়িত্বশীল আচরণ কি, আমাদের কি, এইটাই যার যার জায়গা থেকে বুঝলে হবে। তা যারা রাজনীতি করছেন বাংলাদেশে, ক্ষমতায় আছেন, বাইরে আছেন, আমরাও আছি, আমরা বাংলাদেশের যে রাজনীতি এখন করছি তাতে একটা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা মনে করি জনগণ যাকে চাইবে আমরা সেই জায়গাটায় যাব। সুতরাং এইটার জন্য যদি দায়িত্বশীল আচরণ করতে হয় তাহলে খুবই সহজ। কি কি করতে হবে একেবারে মোটা দাগে বললে, যে আমরা একটা নির্বাচন চাই সকলের অংশগ্রহণে। সেই নির্বাচন যে অচল অবস্থা দূর হয়েছে, তাহলে কি করতে হবে? যিনি ক্ষমতা, তার একটা প্রধান উদ্যোগ থাকবে, যারা অন্যরা আছেন তাদের সকলের উদ্যোগ থাকবে। এখন এইটাকে দেখে দেখা যাচ্ছে যে মাঠে আগামী নির্বাচনকে সামনে রেখে অনেকগুলো থিওরি আছে, অনেকগুলো পথ আছে। এই সবগুলো পথ একসাথে যদি বসতে পারি আমরা, ওই যে দায়িত্বশীল আচরণ কথা বললাম, তাহলে এটা সমাধান সম্ভব। এখানে এর সাথে আমি একটু রিলেট করে এটা বলি, অনেক সময় বলা হয় যে এত দূরত্বে অবস্থান, যেমন এখানে শান্তনু তিনি বললেন, স্বনামধন্য শিক্ষক তিনি বললেন যে অতিকথন এবং অন্য বিষয়গুলো, এগুলো আছেই, কিন্তু তারপরও যদি ওই দায়িত্বশীল আচরণের জায়গায় আমরা থাকতে পারি, তাহলে যদি আমরা বসি, একটা ফর্মুলা বের করা সম্ভব। কিচ্ছু না, আমি একটু আপনাকে রেফার করি, আপনিও খুব ভালো জানেন যে আমরা স্বৈরাচার বিরোধী যখন আন্দোলন করেছিলাম, তখন ওই স্বৈরাচারের শক্তির একটা বড় শক্তি কি ছিল, যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু কোনোদিন এক হবে না, সুতরাং আমি ক্ষমতায় বল তবিয়াতে থাকবো। কিন্তু দেখা গেল ওই সময়ের কিন্তু নেতৃবৃন্দ, যারা এখন এই সকল রাজনৈতিক দলের স্টলওয়ার্ড নেতা, তারা কিন্তু এইখানে আছেন। তারা যদি এই ধরনের দায়িত্বশীল আচরণ করবেন, চিন্তা করে একসাথে করতে পারেন, তাহলে সমাধান বের করা সম্ভব। আর শেষ কথা, আরেকটা সমাধান আছে, যদিও সেইটা হয়তো ম্যাচিউরড হয়নি, তবু আমাকে বলতে হচ্ছে, এই ধরনের একটা সংকটের সময় যদি তারা এটা ব্যর্থ হন দায়িত্বশীল আচরণ করতে, তাহলে জনগণ যদি জেগে ওঠে তাদেরকে বাধ্য করতে পারতো, তাহলে এটা হতো। তা আমার মনে হয় পরেরটা হয়তো এখনো ম্যাচিউর করেনি, করবে না তা বলি না, প্রথমটা দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সম্ভব। আর এই কথায় আমি একই সাথে বলে যাই, বোধহয় আপনি যেটা বলেছেন, আমরা দুদিনের যে আলোচনা করলাম, গতকাল আমি পজিটিভটাই বলি, যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী এত সব কথার পরে উনি ঐক্যমত্য হয়ে গেছি দুই পক্ষের সাথে, সেটা আমি দাবি করছি না, কিন্তু উনি অন্ততপক্ষে এই পয়েন্টে একমত হয়েছেন যে আমাদের দেশের সামনে সমূহ নানা বিপদ আছে। একটা বিপদকারী সাম্প্রদায়িক শক্তি তারা অ্যাটাকের মধ্যে আছে, অন্য শক্তি তারা অরাজনৈতিক উপায়ে ক্ষমতা দখলের যে কোনো প্রক্রিয়ায় থাকতে পারে, সুতরাং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে, এইটুক পর্যন্ত একমত। আজকে মাননীয় বিরোধী দলীয় নেত্রীর সাথে যখন কথা হলো, আমরা দেখলাম তিনিও এই বিষয়ে খুবই কনসাস এবং তিনিও মনে করেন যে ওই জায়গা থেকে উত্তরণের জন্য দরকার হচ্ছে, পথ হচ্ছে যে আমাদের একটা সমাধানের পথ বের করতে হবে। এখন একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যায়, এখানে আরেকজন শিক্ষকও বললেন যে সংলাপের একটা আলোচনা শুরু হতে যে ভেঙে গেছে, আমি তা বলবো না, আমি বলবো এটা ফোন আলাপ হয়নি, ফোনে সংলাপ হয়েছে। সেটা আমরা জানি, আমরা কিন্তু এই দুই নেত্রীর সাথে অনেকে ছাত্র যারা ছিলাম অনেকদিন ধরে পরিচিত, জানা বুঝে এক একজনের এক একটা নেচার জানি। ওইটাকে যদি প্রধান না ধরে কে আগে পিছনে, আমি এইটাও বলার অপেক্ষা রাখি না। যেমন আমরা একেবারে আজকে জনতার সামনে বলতে চাই, আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রের প্রধান, আপনাকে উদ্যোগ নেওয়া দরকার। আমরা একইভাবে বিরোধী নেত্রীকে বলেছি, উনি কে উদ্যোগ নিলেন না নিলেন ওইটা দিকে তাকানো আপনার দরকার। দুইজনকে পজিটিভ মনে হয়েছে? আমি বলবো যে এই পয়েন্টে পজিটিভ, যে আলোচনাটা দরকার, আলোচনা। কিন্তু একটা জায়গায় এটা আমি বলতে বাধ্য হচ্ছি, যেটা যে এই যে রাজনৈতিক দলগুলো যারা যে শ্রেণীর রাজনীতি করে, ওই সংকটটা রয়ে গেছে বলে আমার খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, থাকাটাই স্বাভাবিক। তবু বলছি এই জন্যে রাজনীতির লড়াইটা, আমরা মনে করি এক পক্ষ ক্ষমতায় আছে, আর এক পক্ষ যখন লড়াই করবেন, লড়াইটা হওয়া উচিত দুই দিকে। একটা গদি দখলের লড়াই, কারণ গদি দখল তো করতেই হবে রাজনীতি, আর একটা হচ্ছে নীতির লড়াই। কিন্তু এই দুই দলের প্রধান লড়াই হয়ে গেছে, কারণ তারা প্রথমে দুই দলই নিশ্চিত হতে চান আমি ক্ষমতায় যাব কিনা, তার উপরে নির্বাচন দেবো কিনা। কিন্তু আমি মনে করি এইটাই হচ্ছে দায়িত্বশীল আচরণ, মোটেই না। ওইটা থেকে পরিবর্তন করে জনগণ যাকে ভোট দেয় তিনি নির্বাচিত হবে, আমাকে দিলে হবে, ওইটা যদি আসতে পারেন তাইলে হবে। ওই জায়গাটায় এখনো পার্থক্য রয়ে গেছে বলে মনে হয়। কিন্তু আমি সম্ভাবনার দিক দেখি, ওনারা কিন্তু একটা সমূহ গণতন্ত্রের জন্য বিপদ, এইটা বুঝছেন, এবং এই গণতন্ত্র যদি বিপদাপন্ন হয়
তাহলে এই দুই নেত্রী, একজন বর্তমান যেটিকে- প্রধানমন্ত্রী, সাবেক প্রতিনিধি, দায়িত্ব এড়াতে পারবে না, এটা বুঝছেন। যেটি ডক্টর সেটাকে শান্তনু ধরে উত্তর মজুমদার দেবেন বলে সোনার আমি মনে করি। ডিম পাড়া হাঁস সোনার বলছিলেন, ডিম পাড়া হাঁস। এবং এইটাকে কেন নষ্ট করবেন সেটা বলছিলেন। আমরা আরেকটা প্রসঙ্গ নিয়ে ডক্টর পিয়াস করিম আসি। আমি তার আগে আপনাদেরকে একটি একজন দর্শক উনি বলছিলেন যে ওনার নাম বি চৌধুরী, উনি বলছেন যে সলিউশন আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর ফর্মুলা থেকে 50% এবং মাননীয় বিরোধী দলের নেত্রী থেকে 50%, ফর্মুলা থেকে 50% যদি কোনোভাবে একমত করা যেত। আমি জানি না এটা কিভাবে সম্ভব হবে, আপনি যদি পরে এই বিষয়ে কোনো রকম কথা বলেন। ডক্টর পিয়াস করিম, আপনার কাছে জানতে চাইবো যে 3 দিনের যে হরতাল, এই সর্বশেষ যে 3 দিনের হরতাল দেখলাম, আমরা দেখলাম যে একাধিক মিডিয়া হাউস, আদালত, আইনজীবীর বাড়ি আক্রান্ত হলো। এই ধরনের হরতাল বা এই আক্রান্তের ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমরা যদি এটা মনে রাখি যে একজন বিশিষ্ট চিন্তাবিদ, বাংলাদেশেরই একজন চিন্তাবিদ জনাব ফরহাদ মাজার কিন্তু বলেছিলেন যে এটা হওয়ারই কথা বা কম হয়েছে, আমি জানি না, মানে তার একটা বিস্তারিত আমি ব্যাখ্যা করতে চাই না, মানে উনি একরকম বিশ্লেষণটা যদি না, মানে ফরহাদ ভাইয়ের ব্যাখ্যা তো ফরহাদ ভাইয়ের ব্যাখ্যা। জি কিন্তু আমি যেটাকে মনে করি যে হরতালটাকে আমি একটা সিমটম মনে করি, একটা সামগ্রিক সংকট চলছে। এই সামগ্রিক সংকটের আমি হরতালকে জাস্টিফাই করছি না, আবার বিরোধিতা করছি, কারণে যে ব্যাপারটা এত সিম্পল না, এটা জাস্টিফাই করার কোনো বিরোধিতা করার ব্যাপার না। এইটুকু বুঝি, একটা রাজনৈতিক সংকট যখন ওরকম জায়গায় চলে আসে, এই ধরনের সহিংসতা হয়। এই সহিংসতাকে আমি অ্যাপ্রুভ করি না, আমি একেবারে অ্যাপ্রুভ করি না, কিন্তু আমি একজন সমাজবিজ্ঞানী হিসেবে বোঝার চেষ্টা করি। আমি তো বহুদিন রহিম হোসেন প্রিন্সদের পথে হেঁটেছি, অন্য দল করেছি, মাওবাদী প্রবণতার সঙ্গে ছিলাম, কিন্তু একটা মার্কসের কথা বিশ্বাস করি যে একটা সমাজ ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত একটা ম্যাটেরিয়াল বিকাশের সম্ভাবনা থেকে যায়, তখন এর থেকে উত্তরণ ঘটে না। এটা একটু প্যারাফ্রেজ করে অন্য কনটেক্সটে বলি, যতক্ষণ পর্যন্ত সমঝোতা বহির্ভূত পদ্ধতিগুলো তাদের বিকাশের সম্ভাবনাকে হারিয়ে না ফেলছে, হরতাল বলি, আন্দোলন বলি, চাপিয়ে দেওয়া নির্বাচন বলি, ততক্ষণ তো সমঝোতা হবে না। এই হিসাব নিকাশটা কিন্তু দুই পক্ষের মাথায় আছে। তা যে অন্য পথে, আমি যে কথা প্রথমে বলছিলাম যে আলোচনাটা হচ্ছে একটা লক্ষ্যে পৌঁছাবার পথ, এটা নট এন্ড ইন ইটসেলফ। যতক্ষণ পর্যন্ত তারা ভাবছেন যে হরতাল করে কিংবা জোর করে নির্বাচন চাপিয়ে দিয়ে কিংবা অন্য কিছু করে তারা তাদের পথটা হাসিল করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা সমঝোতা দিতে চাইবেন না। আমরা চাইতে পারি, আমাদের নৈতিকভাবে চাবার কথাই, আমাদের আকাঙ্ক্ষাটা থাকার গণতান্ত্রিক কারণ রয়েছে, কিন্তু তারা যাবেন না, কারণ দুটো রাজনৈতিক দল তো তাদের নিজস্ব রাজনৈতিক লজিক দ্বারা চালিত হন, তা তো আমার আপনার ইচ্ছা দ্বারা চালিত হবে না। আমরা ডক্টর পেশ করি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে ডক্টর ভূঁইয়া, আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে হরতালের সময় যে নাশকতা বা এই যে শক্তির একটা প্রদর্শন দুই পক্ষে, সেটা করবেনই না বা কেন রাজনৈতিক দলগুলি? কারণ আমরা অতীতে দেখেছি এই শক্তি প্রদর্শন যারা করে থাকেন তারা আবার নির্বাচিত হন এবং তাদেরকে লোকজন অনেক সমর্থনও দেয়। আপনি যদি এইটা একটু বিশ্লেষণ করতেন, আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি। বিরতির পর ফিরলাম আজকে বাংলাদেশে। আমরা আপনার কাছে জানতে চাই। জি, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় আমাকে অবাক করেছে, যে আপনার আগের প্রশ্নটা পিয়াস ভাইয়ের কাছে ছিল হচ্ছে ফরহাদ মহাসারের বক্তব্য সংক্রান্ত, এবং পিয়াস ভাই এত সুন্দরভাবে বিষয়টা এড়িয়ে গেলেন যে আমি বেশ অবাকই হলাম। প্রথম কথা হচ্ছে যে ফরহাদ মাজারের আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা আছে, উনি একজন ভালো চিন্তাবিদ, ভালো লেখালেখি করেন, কিন্তু উনি হরতালের, আমি ভেবেছিলাম শফিল খুশি হবেন যে আমি দায় দিচ্ছি না, খুশি করা সম্ভব না। আমি শেষ করি। খুশি আপনি না, না, আপনি সমালোচনা তো করতে হবে, খারাপ কাজের- পজিশন নিয়ে এটা বলেন, আপনি কি করে খুশি করাবেন মানুষকে? জি যে উনি যে বক্তব্যটা রেখেছেন, আজকালের হরতালে যেটা দেখা যাচ্ছে যে সহিংসতার পরিমাণ বেড়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের হরতালে সবসময় কিছু না কিছু সহিংসতা হয়েছে, বোমাবাজি হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে এটা মাত্রা ছাড়িয়ে গেছে, এবং ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের গাড়ি, গণমাধ্যমের অফিস এবং গণমাধ্যম কর্মীরাও এর থেকে রেহাই পাচ্ছেন না। সেরকম একটা কনটেক্সটে, যেমন আমরা যে মতদলের অনুসারী হই না কেন, আমাদের বক্তব্য হওয়া উচিত যে গণমাধ্যমকে এ ধরনের হামলার বাইরে রাখা। তো যখন গণমাধ্যমের হামলাকে সমর্থন করে কোনো ব্যক্তি বক্তব্য দেন, এটাকে আমাদের কঠোর ভাবে কিন্তু সমালোচনা ফরহাদ মজার করা অবশ্য উচিত। পরে বলেছেন যে কথাটি প্রতীকী, এবং তিনি আরো বলেছেন যে গণমাধ্যম বলতে সবগুলি গণমাধ্যমকে আসলে বলা উচিত। এখন 3টি টেলিভিশন বন্ধ হয়েছে, একটি আমরা কেউ এটা নিয়ে বলছি না, এরকম বলতে চেয়েছেন, কিন্তু আমি সেই ডিবেটে যাব না, সেই ডিবেটে যাওয়া দরকার নেই। আপনার জি তো এখন এটা কঠোরভাবে নিন্দা করা উচিত। ইভেন আমিও যদি এই কথাটি বলতাম, আমারও নিন্দা হওয়া উচিত। এবারে আসি যে আপনি সহিংস বলেছিলেন করলে- যে যারা বেশি সহিংস হরতাল করে তারা ভোট বেশি। এই কথাটির সাথে আমি একমত হতে পারছি না। যে এই মুহূর্তে যে আমরা চারজনই হয়তো একমত হব যে এই মুহূর্তে যে হরতালের সহিংসতাটা কারা করছে, একটা বিশেষ রাজনৈতিক দল, আরো স্পেসিফিক ভাবে বললে জামাত। আজকে বাংলাদেশে জামাতের সমর্থন কত? এবং আমরা কিন্তু আশাও করছি না যে এখন যদি নির্বাচন হয়, ইভেন সাম্প্রতিক জনমত জরিপগুলোতেও দেখা গিয়েছে যে জামাতের জনসমর্থন অনেকটাই কমে এসছে। তো আপনি যে প্রশ্নটি করলেন যে নাশকতা বেশি করলে ভোট বেশি পায়,
সেটি জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো হরতালে নাশকতার উপরে ভোট আসলে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে রাজনৈতিক শক্তির উপরে, আপনার সংগঠন কতটা শক্তিশালী সেটার উপরে। এবং আওয়ামী লীগ বিএনপির সংগঠন ধরেন আপনি যদি সাংগঠনিকভাবে দেখেন যে আওয়ামী লীগের সংগঠন এখনো বিএনপির চাইতে বিভিন্ন ইউনিয়ন পাড়া মহল্লায় অনেক বেশি শক্তিশালী। তো সেই ক্ষেত্রে হরতালে নাশকতা করলে ভোট বেড়ে যাবে, আমি আসলে এটার সাথে একমত হতে পারছি না। এই নাশকতার সাথে ভোট বাড়ার সরাসরি কোনো সম্পৃক্ত আছে কিনা ডক্টর শান্তনু মজুমদার? না, আমার কাছে তো বা মনে হয় রাজনৈতিক না। শক্তি প্রদর্শন করলে কোনো আমার কাছে মনে হয় না এতে কোনো রাজনৈতিক কোনো ডিভিডেন্ড আসবে। মানে যারা করছেন তাদের উদ্দেশ্য সুস্পষ্ট, তারা হচ্ছে যে প্রচন্ড একটা আতঙ্কের আবহ তৈরি করতে চাচ্ছেন এবং সরকারকে বাধ্য করতে চাচ্ছেন স্টেপ ডাউন করার জন্য। কিন্তু যেটা হচ্ছে যে এটাকে ব্যালেন্স করবার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি কিংবা জনগণের কাছে তাদের এই মুহূর্তে কি অবস্থা, কিংবা যারা করছেন, যারা লিড করছেন এই মুহূর্তে সহিংসতার, তাদের 71 সাল থেকে যদি আমরা যদি দেখি আর কি, তারা কিন্তু আপনি খেয়াল করবেন আমাদের জনসংখ্যা যে গতিতে এগুচ্ছে তার সাথে পাল্লা দিয়ে তাদের ভোট মোটেও বাড়ছে না। তো আমার কাছে মনে হয় না এতে কোনো কাজ হবে। কিন্তু যেটা ক্ষতিটা হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে জানমালের ক্ষতি হচ্ছে, প্রচন্ড আতঙ্কের অবস্থা তৈরি হচ্ছে এবং এটার অবধারিত প্রভাব পড়তে যাচ্ছে আমাদের অর্থনীতির উপরে। Right. আমার কাছে যেটা বারবার মনে হচ্ছে যে একদম আমি বলবো যে এটা আমাদের অর্থনীতি এখন যেভাবে এগুচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে যে আমি বলবো ফাজলামো বিরাজ করছে, এটা আমাদের নেয়ার মতো অবস্থা নাই। ডক্টর এই শান্তনু মজুমদার, maturity টা আমি খুব দরকার। আপনার কাছে ছোট করে আরেকটু জানতে চাই যে এই সহিংসতা নিয়ে একটা ষড়যন্ত্র তত্ত্ব বাজারে চালু আছে যে আসলে বিরোধী দল করছে না, আসলে অন্য কেউ করছে, এটি সম্পর্কে আপনার পর্যালোচনা যদি চট করে একটু না না, এখন যে কোনো ষড়যন্ত্রই বলতে পারি, আপনার আচ্ছা। শোনিও আমি ষড়যন্ত্র দর্শক হ্যাঁ, বলতে পারি। ষড়যন্ত্র। ইউ জাস্ট নিড টু প্রুভ সাম এভিডেন্স দেন। Right. কারণ এটা একটা অসুস্থ বুদ্ধিবৃত্তিক প্রবণতা হচ্ছে যে কোনো কিছুতে সন্দেহ জায়গা থেকে ব্যাখ্যা করা। আপনার হাতে যদি প্রমাণ থাকে তাহলে বলেন না, এই সমস্ত কথাগুলো ইন পাবলিক বলে আসলে সুবিধা হবে না, বরং কিছু লোককে হ্যাঁ বিভ্রান্ত করা যায়, কিন্তু আমি মনে করি এটা অনুচিত। জনাব রহিন হোসেন প্রিন্স, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের উদ্যোগ আমরা যতটুকু জানি যে বর্তমান সরকারি দল শুরু করেছে, এক্ষেত্রে কি আপনারা ডাক পেয়েছেন বা ডাক পেলে কি করবেন? না, আমি আপনার কথার আমি বোধহয় প্রথমে কিছুটা বলেছি, আমি তার আগে আপনার ওই পয়েন্টে যাওয়ার আগে বলি যে আচ্ছা, এক নম্বর যদি ডাক বলেন, আমি উত্তরটা এটা বোধহয় সরাসরি দেওয়াই ভালো। তারপরে আমার মনে হয় যে না, এই ধরনের আলোচনার বিষয় নেই। জি, সর্বদলীয় সরকার ওনারা নির্বাচনকালীন সময় যেটা করতে চাইছেন বলেছেন, আমরা কিন্তু আমাদের সভায় যে বলেছি যে বাংলাদেশ ওনার একটা যেমন প্রস্তাব, বিরোধী দলীয় নেত্রীর প্রস্তাব আছে, সিপিবির প্রস্তাব আছে, অন্যদের প্রস্তাব আছে, আমরা বলেছি এই সকল প্রস্তাবকে মিলিয়ে সকলে নির্বাচনে অংশ নিতে পারে এইরকম একটা জায়গায় আপনারা যান। সুতরাং ওই সর্বদলীয় ঐক্যে তার প্রস্তাবে যাওয়ার তো ব্যাপার নেই। বরঞ্চ এখানে একটু দেখার, একজন দর্শক যে ফোনটি করলেন যে 50% ছাড় দিয়ে SMS করেছেন জি। যে করা যাবে কিনা, আমি 50%কে প্রতীকী অর্থ দিচ্ছি। আমরাও বলেছি যদি একসাথে বসি ছাড় দেওয়ার মানসিকতা জায়গায় থাকতে হবে, তাহলে কিন্তু করা যাবে। ওই ধরনের যদি কোনো সভা হয় যে আমরা সম্মিলিতভাবে একটা ফর্মুলা বের করি, সেই ফর্মুলার ব্যাপারে সিপিবি যেতে প্রস্তুত আছে, তাতে সিপিবির ফর্মুলা থাকুক না থাকুক এটা আমাদের কোনো বিষয় না। এইখানে আমি আর দুই একটা পয়েন্ট আপনারা যেটা আছে আমার মনে হয় একটু মন্তব্য করাই আমার উচিত। একটা হচ্ছে হরতাল, এটা তো আমরা বলি যে প্রয়োজনে হতেই পারে, কিন্তু এখন যে হরতাল হচ্ছে এবং যে সহিংসতা হচ্ছে, আমি এই দুই বন্ধুর সাথে সম্পূর্ণ একমত। এটা অনেকবারও বলছি, আমরা বারবার বলছি যে একটা শক্তি, অপশক্তি, শক্তি বলা ভুল, যারা স্বাধীনতা বিরোধী তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই দুই বন্ধুর সাথে একেবারে আমার সঙ্গে ঘোষণা একমত হলেন দিয়ে, না। না এই পয়েন্টে আপনার সাথে আমার মিলবে না, যে তারা কেমন কিন্তু করে জানেন মিলবে না, তারা কেমন কিন্তু করে জানেন? একেবারে ঘোষণা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে বেগম জিয়ার রাষ্ট্রের সাথে বিরুদ্ধে। যখন আপনাদের বৈঠকটি হলো, একই এই কথা প্রসঙ্গটি পরিষ্কার ভাষায় বলেছে। বেগম জিয়ার কি মনোভাব দেখলেন এই এক্ষেত্রে বিষয়ে? তিনি বলতে কি আমার মনে হয় সব কথা বলা কঠিন, তারপরেও বলি তিনি মন্তব্য করেননি, কিন্তু তার দলের অন্যরা নানাভাবে এই কথা আমরা যখন বলেছি যে এটা আপনাকে থাকাই উচিত না, এটা দিয়ে গণতন্ত্র করতে পারবেন না এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এই কথা বলেছি, তারা বলেছে এটা আমাদের কোনো আদর্শিক ঐক্য না, কৌশলগত ঐক্য, আমরা ক্ষমতায় আসলে পরে এগুলো ভাব্যটাব্য, এইভাবে ওনারা কথা বলেছেন। কিন্তু আমাদের কথা আমরা বলেছি, আর আমাদের আজকে যেহেতু প্রধান এজেন্ডা ছিল যে উদ্যোগের ব্যাপারে এই জায়গাটা কিন্তু আমরা বলেছি, তাহলে তারা কিন্তু এটা ঘোষণা করেছে বলেই আপনি দেখবেন এখন হরতালের নাম অতীতে আমরা এইরকম কখনো দেখিনি। আমি তো বলি হরতালটা নাম ভাঙে আগে থেকে জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড একটা উৎসব করা, যাতে পুরো রাষ্ট্রটাকে একটা বেকায়দায় ফেলে দেওয়া যায়, এইরকম একটা জায়গায় কিন্তু আসলে চলে যাওয়া হচ্ছে। এবং দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম ফরাদ বাজাহারের মতো মানুষ তিনি আজকে এই পক্ষে বলেন, তবে আমি এটা আশ্চর্য হইনি, কারণ অনেকদিন ধরেই ওনাকে অবজার্ভ করছি, দেখছি তিনি যখন হেফাজতের পক্ষে যুক্তিতর্ক দিয়ে, তিনি যুক্তিতর্ক অনেক ভালো দিতে পারেন নিঃসন্দেহে, তিনি অনেক লেখাপড়া জানা মানুষ, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যুক্তিতর্কে যারা এরকম অবস্থান নেন তাদের অনিবার্য পরিণতি হয়। আশ্চর্য একটু যদি জি, বিরোধী দল যেটা বলতে চাচ্ছে একটু বলার সুযোগ জি, দিন। জি, please, কৌশলগত ঐক্য যেটা বলা হচ্ছে যে আমাদের সাথে, আমরা সবাই কিন্তু সরারদি উদ্যানে
বিএনপির সমাবেশ 18 দলীয় সমাবেশটা আমরা দেখেছি এবং টেলিভিশনে যেটা দেখেছি বা যারা ওখানে গিয়েছিলেন, আচ্ছা যে আমি যে- একটু শেষ করি, আমি একটু ডক্টর পিয়াস না না আমাকে তো শেষ জি। করতে, যে উপস্থিতি আমরা করি একটা বড় অংশ ছিল জামাত এবং শিবিরের কর্মী। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে সাম্প্রতিককালে বিএনপি তার আন্দোলনের জন্য খুব সম্ভবত জামাত এবং শিবিরের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। আমার কাছে মনে হচ্ছে যে বিরোধী দলীয় নেত্রী এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ তার যে রাজনৈতিক মিত্র জামাত তাকে প্রভাবিত করছে অনেক ক্ষেত্রে। আমাকে সময় দিলে 30 সেকেন্ড এই ব্যাপারে যদি আমরা আমি ডক্টর পেশ করিম শুরু করার আগে আমি একটু জনাব শফিউল আলম ভাই আপনাকে বলতে চাই যে রাজনৈতিক ঐক্য রাজনৈতিক মিত্রের মধ্যে থাকলে অসুবিধা কি? আমি তো কোনো অসুবিধা দেখি না। ডক্টর আমি পিয়াস আমি করিম কয়েকটা বলেন। পয়েন্ট এখানে বলবো আর কি। একটা হচ্ছে যে ফরহাদ মাজার তো এখানে নেই, ফলে ফরহাদ মাজার সম্পর্কে আমরা যে মন্তব্যগুলো করছি এটা কতটা ফেয়ার সেটা ভাবার দরকার আছে। হ্যাঁ, প্রিন্স বলেছেন ফরহাদ মাজার সম্পর্কে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মনে করি আমার জীবনে আমি সবচেয়ে মেধাবী, সবচেয়ে বুদ্ধিদীপ্ত, সবচেয়ে শিক্ষিত যে কয়েকটি মানুষের সঙ্গে দেখা হয়েছে ফরহাদ মাজার মধ্যে একজন। উনি সেদিন কি বলছেন আমি দেখিনি, আমি একটু রাতের দেখিনি, আমি আরেকটি টেলিভিশন চ্যানেল, আমি পুরো প্রোগ্রামটা না দেখে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি বিভিন্ন সময় দেখছি। আপনি হেফাজতের কথা বললেন, তো আপনি ফরহাদ মাজারের লেখাগুলো পড়ে দেখেন, আমি আশা করছি আপনি পড়েছি হ্যাঁ, এই বিষয়ক লেখাগুলো এই পড়েছি। অনেক বেশি সাটল নুয়ান্সড আর্গুমেন্টগুলোকে অতি সরলীকৃত করা হয়েছে, এটা নিয়ে খুব বেশি বলার অবকাশ নেই। কিন্তু আমি ফরহাদ ভাইকে ডিফেন্ড করছি না, ফরহাদ ভাই যদি আসলে সেটা বলে থাকেন তাহলে এটা অবশ্যই নিন্দাযোগ্য, কিন্তু উনি আসলে এটা বলেছেন কিনা এটা লার্জার কনটেক্সটটা কি না জেনে আমি মন্তব্য করতে চাচ্ছি না। দুই নম্বর হচ্ছে আমি খুব সুখী হলাম যে সিপিবি মার্কসবাদী লেনিনবাদী পার্টি আপনারা তো আপনি কি শুনতে চান যে উনি কি বলেছেন? আমি আসলে ওই লাইনটা থেকে পুরো মানে একটা কনটেক্সটে মানে কি ওইটার একটা ট্রান্সক্রিপ্ট আছে আমার কাছে, যেটাতে মানে উনি, আমি আসলে এটা নিয়ে আসলে উনি বলেছেন যে যেমন আপনি আমি ওনাকে কোট করছি, আপনি অল্প কিছু ব্যক্তিকে যেমন টক শোতে ধরুন অল্প কিছু ব্যক্তিকে যে ক্রমাগত পুতুলের মতো তাদেরকে আপনি দেখাচ্ছেন সারা দেশের জনগণের কাছে, সমাজে যে আরো শ্রেণী এবং শক্তি আছে, এখানে যে বিরোধী দল বলে একটি ব্যাপার আছে, তাদের পক্ষে যে একটি কথা বলা, তাদের বক্তব্য হাজির করার আপনি কোনো পরিস্থিতি রাখছেন না, তো এটা স্বভাবতই এটা শেষ হবে বোমাবাজিতে। কারণ আপনি যখন কাউকে কথা বলতে বন্ধ করে দিবেন স্বভাবতই এটা শেষ হবে সন্ত্রাসে, কারণ আপনি তো আমার কথা বলতে ডট 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 আপনি সন্ত্রাস করে, তাহলে বাংলাদেশে সন্ত্রাস শুরু করছে গণমাধ্যম, এর জন্য এটা পরিষ্কার বুঝতে হবে আমাদের। আরেকটি জায়গায় উনি বলেছেন যে পটকাটা কমই হচ্ছে আর কি, আমি মনে করি এটা বুঝতে পারছেন, আমি তো মনে করি যে পটকা ফোটানোটা খুব কমই হয়েছে। আউট অফ কনটেক্সট তো এটা বলে থাকেন, মানে একটা হচ্ছে যে উনি একজন বিশ্লেষক বলতে পারেন যে আমি তো বুঝি কেন সহিংসতা হচ্ছে, হ্যাঁ সেটা বলা এক জিনিস, আর আমি প্রুফ করি এটা বলা আরেক জিনিস আর কি। এই পার্থক্য রেখার এটা অবশ্য উনি পরে বলেছেন যে এটা প্রতীকী অর্থে বলেছেন, আমি সেটা আমি যেমন আমি বলি যে শেষ লাইনটা কিন্তু অ্যাপ্রুভাল যে পডকাস্ট না সেটা আমি ওই অর্থে আর কি। হ্যাঁ, কিন্তু যেটা বলছি কি যে আমি খুশি হলাম যে সিপিবি যার কথা হচ্ছে সশস্ত্র বিপ্লব করা, তারা রাষ্ট্রকে ডিফেন্ড করছে এবং সশস্ত্র বিপ্লব না বিপ্লব করা বলে। সিপিবি কিন্তু পত্নী আমি বলি নাই। সশস্ত্র বিপ্লবের কথা আমরা আপনারা কি সশস্ত্র বিপ্লবের গান ছেড়ে দিয়েছেন? না, কোনোদিনও সশস্ত্র বিপ্লব অন্য জিনিস। আপনি নিজেকে মাওবাদী পরিচয় বলেছেন বন্দুকের নলে ক্ষমতার উৎস মনে করেন। সিপিবি বিপ্লব করতে চায়। হারমোনিয়াম দিয়ে রবীন্দ্রসঙ্গীত দিয়ে হয়েছে না, নাকি? বিপ্লবের কোনো পথ আমরা বিপ্লব অ্যাবেন্ডেন করি নাই, কিন্তু সশস্ত্র অ্যাবেন্ডেন করি নাই, কোন পথে যাব এবং সময় বলে সশস্ত্র দেবে। আমরা ন্যায়ও নাই। আপনাদের সময়ের জন্য অনেকদিন অপেক্ষা করছি ইনোসেন্ট প্রিন্স, কোনো অসুবিধা নেই। অপেক্ষা করেছি, কিন্তু আপনি এটা বলতে পারেন যে এটা দুইটা বুর্জোয়া শক্তির দ্বন্দ্ব, সেখানে ওই সহিংসতাটা জনগণের পক্ষে যাচ্ছে না, ওই বক্তব্য করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সহিংসতা মানে খারাপ, তো আপনি মার্কসবাদ লেনিনবাদ ছেড়ে দিলেন। সহিংসতা না, এবারে সহিংসতা এঙ্গেলস যে বিখ্যাত ভায়োলেন্স ইজ দ্য মোটিভ ফোর্স অফ হিস্ট্রি, ওইটা পড়লে কি করে আপনি সহিংসতার বিরুদ্ধে কথা বলেন? এই ভায়োলেন্সের রাষ্ট্রের বিরুদ্ধে এক না। ওইটা যদি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি, না, আপনি ডক্টর সেটাকে পিয়াস ডিফেন্ড করার না, জন্য ওইটা যদি ডক্টর বলেন, পিয়াস ওইটা যদি আপনারা বলেন, নিয়ে আসবেন, এটা না, চলবে ওইটা যদি না। কোয়ালিফাই করেন, ডক্টর ওইটা যদি পিয়াস করিম, আমরা qualify যদি একটু করেন। ফোকাস করি যে আমরা আসলে যেটা না, আমি যে আসার চেষ্টা করছি ওখান থেকে যে আপনি যদি এটা ক্লিয়ার করে বলেন যে এটা বুর্জোয়া শ্রেণীর অন্তর্দ্বন্দ্ব, এই সহিংসতা জনগণের কোনো কাজে দিচ্ছে না, সেটা আমি আমার ব্যাখ্যা করব, আপনি আপনি করেন না, কিন্তু অসুবিধা নেই। না আমি আমি বলছি ওই CPP ব্যাখ্যার হঠাৎ মধ্য করে দিয়ে সহিংস জামাত ইসলাম এবং তারা যে আমি শেষ রাষ্ট্রের করি। বিরুদ্ধে যুদ্ধটাকে আচ্ছা, বাইপাস করা হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আপনার তথ্য শুনে। আমি কি শেষ জি, করতে please, পারি? আপনি শেষ করতে পারেন তো আপনি কোনো অসুবিধা বলেন, না, আমি বলেন, শুনি। বলেন, বলেন। সেটা হচ্ছে কি যে আপনি তো বললেন যে ওই যে নাশকতার সঙ্গে ভোটের যে সম্পর্কটা, আমি কিন্তু আবার বলছি যাতে বিপদে না পড়ে আমি অ্যাপ্রুভ করছি না, কিন্তু নাশকতা আমরা যাকে বলছি এটা জনগণ কিভাবে সংজ্ঞায়িত করছে, ব্যাখ্যায়িত করছে, এটা এক এক সময় এক এক পরিস্থিতি নির্ভর করে। যেমন ধরুন এই যে খালেদা জিয়া শেখ হাসিনার যে সংলাপটি বেরিয়েছে, জনগণ তাই কিভাবে ব্যাখ্যা করছে, কোথায় কিভাবে ব্যাখ্যাটা দাঁড়িয়েছে,
এটা কিন্তু ইন্টারপ্রিটেশন নির্ভর করে, এবং ইফ আই ডিফাইন সামথিং এজ রিয়াল ইট বিকামস রিয়াল ইন ইটস কনসিকুয়েন্স। আমি কিন্তু ভোটের প্রসঙ্গে বললাম, ফলে নাশকতার সঙ্গে ভোটের কোনো সরাসরি সম্পর্ক নেই, যেটার সঙ্গে সম্পর্ক আছে জনগণ ওই নাশকতা কিভাবে ব্যাখ্যা করছে তার উপর। ডক্টর পিয়াস করিম, এটা আমরা একটা দক্ষ বিরতি করতে হবে। নিচ্ছি, এই জায়গাটা যদি আপনি আমাদের একটু পরিষ্কার করেন, আমাদের দর্শকরা আসলে জানতে চাইছে যে নাশকতা ছাড়া আর কোন রকম ব্যাখ্যা আছে কিনা, কারণ মারা তো যাচ্ছে, আহত তো হচ্ছে, বা বিপদে পড়ছে সাধারণ মানুষ, নাশকতাটা যে পক্ষ থেকে হোক না কেন, এটা যদি ব্যাখ্যা করেন। আমরা বিরতি নিচ্ছি। এবার ফিরে আসলাম বিরতির পর। ডক্টর পিয়াস করিম, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে নাশকতাটার যদি আপনি আরেকটু ব্যাখ্যা দিতেন, যে নাশকতার কথা আপনি বলছেন, কিন্তু সাধারণ মানুষ বা দর্শকরা বলছেন যে তো মানুষ প্রাণ হারাচ্ছে আসলে, বা সাংঘাতিক রকম একটা আতঙ্ক সৃষ্টি। সেটা আমিও মনে করি, মানে সেখান থেকে সাধারণ মানুষের চিন্তার সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। আমি সহিংসতার বিরুদ্ধে, এটা বিরোধী দল করুক, এটা সরকার করুক, এটা রাষ্ট্র করুক। রাষ্ট্র তো সহিংসতার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এটা আমরা জানি রাজনৈতিক তত্ত্বের দিক থেকে। আমি যে সহিংসতার বিরুদ্ধে, আমি সশস্ত্র বিপ্লব কখন হবে সেটা অন্য ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলার চেষ্টা করছিলাম, সমাজ বৈজ্ঞানিক বোঝার চেষ্টা করছিলাম, মানুষ এটাকে কিভাবে ব্যাখ্যা দেয়। একই ব্যবহারের বিভিন্ন ব্যাখ্যা সমাজে বিভিন্নভাবে তৈরি হতে পারে। ফলে আজকে যে বিএনপি জামাত যদি আন্দোলন তৈরি করতে পারে, তাহলে এই কাজগুলো ব্যাখ্যাভাবে দাঁড়াবে। বিএনপি জামাত যদি আন্দোলন করতে ব্যর্থ হয়, তার ব্যাখ্যা অন্যরকম ভাবে দাঁড়াবে। ওই কথাই বলার চেষ্টা করছিলাম। এটা কিন্তু নাশকতাকে অ্যাপ্রুভ করার চেষ্টা করছিলাম না, সহিংসতাকে সমর্থন করার চেষ্টা করছিলাম না। ডক্টর আজম শফিউল আলম, আমরা জানতে চাই, আমাদের দর্শকদের একটা বড় অংশ এইটাও বলছেন যে সরকারের এই সহিংসতার জন্য সরকারের অনেকখানি দায় রয়েছে। আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি, যে তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ে যে গন্ডগোলটা, সেটা পুরোটাই এই সরকারের আরোপিত, সেই জন্য এই সহিংসতা হচ্ছে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দেবেন? যেমন ধরেন, এটা কিন্তু আমাদের একটা ফ্যাশন যে দুই দলকে সমানভাবে দেখা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দুই দল সমানভাবে দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নভাবেও দেখতে হবে। যেমন ভিন্নভাবে দেখতে হবে কোন জায়গাটায়, ধরেন একটা দলের সাথে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলো রয়েছে এই মুহূর্তে, আরেকটি দলের সাথে নেই। এটা কিন্তু একটা পার্থক্য। আর এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি কেন এসছে, যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বর্তমান সরকার বাদ দিয়েছে কোন প্রেক্ষাপটে? আমরা 9/11-এর কথা বলছিলাম এই দেশে, যে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করেছিল, এটা 2 বছর ধরে ক্ষমতা দখল করে রেখেছিল। সেই প্রেক্ষাপট থেকে বর্তমান প্রধানমন্ত্রীর উপলব্ধি এসেছিল যে এই ধরনের ব্যবস্থায় যেন আমাদেরকে যেতে না হয়। এটি একটি। আরেকটি হচ্ছে যে গণতন্ত্রকে তো প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তাহলে আমরা আর কতদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে যাব। যেমন আমার বন্ধু শান্তনু মজুমদার এখানে আছে, সে কিন্তু একটা লেখায় লিখেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন করা রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য একটি লজ্জা, যে রাজনৈতিকদের প্রতি আমাদের আর কোনো নির্ভরযোগ্যতা নাই, যে রাজনীতিবিদ তাদের নির্ভরযোগ্যতা হারিয়েছেন। এই সমস্ত, আমি একটু শেষ করি, যে না আমি এই সমস্ত প্রেক্ষাপটে দাঁড়িয়েই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ করার পর আপনি আমাকে প্রশ্ন করেন যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কিন্তু রাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বাতিল করা হয়েছিল। এবং এবারে আসি যে এই যে নাশকতা সরকার সৃষ্টি করেছে, হ্যাঁ সরকার লিমিটেশন আছে, তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী সমাধানের একটি উদ্যোগ নিয়েছেন। উনি কিন্তু ফোন করেছিলেন বিরোধী দলের নেত্রীকে, আহ্বান করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে হলো যে উনি কিন্তু সেই আহ্বানটা গ্রহণ করেন। আমি চাইবো যে প্রধানমন্ত্রী হয়তো তার এই প্রক্রিয়াটা অব্যাহত রাখবেন। আমি একটু ডক্টর শান্তনু মজুমদারের কাছে, উনাকে যে বিষয়টিতে কোট করা হয়েছিল সেটা আমিও পড়েছি। আপনি রাজনৈতিক লজ্জা যে কারণটিতে বলেছেন, আপনি একজন সমাজ বিজ্ঞানী না হলেও রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে সমাজকে যেভাবে আপনি দেখেন, আপনি নিশ্চয়ই জানেন যে লজ্জাও সমাজের একটা নর্মস এবং প্রয়োজনীয় নর্ম একটা সমাজের জন্য, একটা কিছুর জন্য। এই লজ্জাটা থেকে উত্তরণের সময় আসছে কিনা আমাদের, আপনার কি মনে হয়? না, মানে এটা অবশ্যই একটা ভেগ টার্ম হয়ে গেল যে লজ্জা ইত্যাদি আর কি। আমি শুধু বুঝি যে আমার বৃহত্তর স্বার্থের কথা আর কি। হ্যাঁ, বৃহত্তর স্বার্থ বলতে আমি বোঝাচ্ছি আমাদের জাতীয় স্বার্থের কথা বলছি। জাতীয় স্বার্থ কথাটা কেমন জানি না, মোট কথা আমি বলছি বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ। এখন এই জায়গাতে আমরা এমন কোনো কিছু করতে পারি না যেটা আমাকে ক্ষমতায় রাখা কিংবা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমি পুরো জাতিটাকে জিম্মি করতে পারি না। আর এই যে তত্ত্বাবধায়ক নিয়ে যে কথাগুলো হলো, এটা সত্যি আমি বুঝতে পারি না যে ওয়াই তত্ত্বাবধায়ক। এটা নো ম্যাটার আওয়ামী লীগ বলছে না বিএনপি বলছে। আমি তো মনে করি আওয়ামী লীগের উচিত তওবা করা, তাদের বলা উচিত যে 96 সালে আমরা ভুল করেছিলাম। কারণ বাংলাদেশের ইতিহাসে আপনার 75 থেকে 90 সাল পর্যন্ত সামরিক শাসন, 91 সাল থেকে তত্ত্বাবধায়ক শাসন, কিন্তু এই গ্রুপ অফ ইন্টেলেকচুয়াল বলেই যাচ্ছেন যে তারা নিশ্চিত নির্বাচিত সরকার জাতীয় নির্বাচন করতে পারে না। আমার হাতে ডেটা কই?
নির্বাচিত সরকার জাতীয় নির্বাচন করতে পারে এরকম ডেটা আপনার কই? আমার কাছে হচ্ছে যে এটা হচ্ছে গ্লোবাল যে স্ট্যাটিস্টিক। বাংলাদেশ তো গ্লোবাল নিয়ম না না চলে না, না। কেন? বাংলাদেশ একেবারেই, বাংলাদেশ পৃথিবীর গড় রাষ্ট্রগুলোর একটা। আপনাদের যেটাতে আমি মুশকিল ফিল করি সেটা হচ্ছে বাংলাদেশকে আমরা এক্সেপশনাল ভাবতে খুব অভ্যস্ত হয়ে গেছি। কিসের কেন? বাংলাদেশ আরো ধরেন 50টা পোস্ট কলোনিয়াল স্টেটের মধ্যে একটা। বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ঘটনা আপনি ঘটে পোস্ট না কলোনিয়ালিজমের সাথে যদি আপনি তুলনা করেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলি নির্বাচন পরিচালনা করে তারা ইন্ডিয়ার প্রতিষ্ঠানগুলির মতো শক্তিশালী। এখন আমি যদি আপনাকে আফ্রিকার দিকে টেনে নিয়ে যাই তখন তো আপনি মাইন্ড করবেন, আপনি যে বলবেন যে আফ্রিকা- আফ্রিকার সাথে কেন তুলনা না, করা কেন যাচ্ছে? মাইন্ড করবো কেন? না, অনেকে মাইন্ড করেন, বলছে যে আফ্রিকার সাথে তুলনা করা যাবে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি আচ্ছা, বাংলাদেশের গ্রোথ রেট হচ্ছে আফ্রিকার কয়েকটা দেশে হ্যাঁ, এই মুহূর্তে। আমি আফ্রিকার সাথে বা ইন্ডিয়ার সাথে তুলনা, আমি বলছি যে বাংলাদেশে এমন কোনো বুর্জোয়া রাজনীতিতে এমন কোনো ঘটনা ঘটছে না যেটাকে আমরা বলতে পারি বাংলাদেশ হচ্ছে এক মে বা দ্বিতীয়। সুতরাং আমি বলছি এটা কোনোভাবেই জাস্টিফিকেশন তৈরি করে না তত্ত্বাবধায়ক সরকারের আর্গুমেন্ট। 90 সালে যেটা হয়েছিল সেটাও আমি মনে করি না যে ঠিক ছিল, কারণ রাজনীতিবিদরা নিজেদেরকে সারেন্ডার করেছেন। এটা বিপজ্জনক, এটা সাংঘাতিক রকমের বিপজ্জনক, এটা আমি মনে করি। যেমন খালেদ, আমি যদি আপনার বক্তব্যে ফিরে যাই, আচ্ছা, এটি হচ্ছে আমি যে- কিন্তু ঢোকার চেষ্টা করছিলাম হ্যাঁ, শফিল, আপনি অনেকক্ষণ ঢুকেন। ধরে। যে আমি যদি ঢোকার আপনার চেষ্টা বক্তব্যে ফিরে যাই, যে আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যে সংগঠনগুলো আছে সেটি নিরপেক্ষ নির্বাচন করতে পারে কিনা, তাহলে তো প্রশ্নটা হওয়া উচিত, ডিবেটটা হওয়া উচিত সেই সংগঠনগুলোকে নিয়ে, যে নির্বাচন কমিশনকে কিভাবে আমরা আরো বেশি শক্তিশালী করব সেইটা নিয়ে ডিবেট হওয়া না, উচিত। আমি যদি একটু ঢুকতে পারি, আমি আমার অসমবয়সী বন্ধু ডক্টর শান্তির সঙ্গে দ্বিমত পোষণ করছি। দ্বিমত পোষণ করছি এই কারণে যে পৃথিবীর বেশিরভাগ গণতান্ত্রিক দেশই তত্ত্বাবধায়ক সরকার নেই বলেই বাংলাদেশে হতে পারবে না, এটা কিন্তু যুক্তি নয়। আমি কিন্তু আর কি। তা বলি নাই পিয়াস ভাই। আমরা কিন্তু কেউ আমি যেমন একদম নির্লজ্জভাবে তত্ত্বাবধায়ক সরকার লোক, কিন্তু আমি কখনোই দাবি করি না যে তত্ত্বাবধায়ক সরকার একটা পার্মানেন্ট সলিউশন। আমি মনে করি যে কিছুটা সময়ের জন্য হলেও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরি করার এই জন্য কিছুটা এটা সময় লাগবে। কতটা লম্বা হওয়া উচিত? আদালতের রায়ের ছায়া যদি বলতে পারি 2 টার্ম, একটা আরবিট্রারি, আরো 2 টার্ম থাকা কিন্তু আমি যে আরো পিয়াস বেশি ভাই, এখানে আমি চেষ্টা করি, আমি শেষ করি, কিন্তু আমি ডক্টর মানে ফলে আমি আমার দ্বিমতটা পিয়াস ভাই। জানিয়ে রাখছি আর কি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার একটা প্রয়োজনীয় ব্যবস্থা, এটা কতদিনের জন্য এটা আলোচনা, এবং আওয়ামী লীগ যদি সত্যিই চাইতো যে ঠিক আছে গণতন্ত্রকে অন্যান্য দেশগুলোর মতোই পার্সেন্ট ভিত্তি দেবো, এটা একটা ন্যাশনাল কনভারসেশন ভিত্তিতে হতে পারে। একটা ফোন কলের উপর কিন্তু খুব বেশি প্রতীকী মূল্য দেওয়া যাবে না। সেই ফোন কলটা আমরা শুনেছি, দুই পক্ষের নেত্রীরা কি ভাষায় কথা বলতে আমরা শুনেছি। আলোচনা ন্যাশনাল কনভারসেশন কিন্তু একটা ফোন কলের ব্যাপার না আর কি, ওই কনভারসেশন তৈরি করার চেষ্টা করা হয়নি। কিন্তু আমি ডক্টর শফিল কাছে যে প্রশ্ন রাখবো, এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোধোদয় হলো যে তত্ত্বাবধায়ক সরকার তো ভালো কাজ হবে না, কবে হলো? 2008 সালে যদি আপনি আওয়ামী লীগ নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে দুটো অংশ আছে, যে ইলেকশনের পরে আওয়ামী লীগ কি করবে আর 2021 সালে আওয়ামী লীগ কি করবে। 2021 সালের সেকশনের প্রথম বাক্যটাই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তার মানে আওয়ামী লীগ ধরে নিচ্ছে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তো এই চিন্তার বাতিটা কখনো মাননীয় প্রধানমন্ত্রী মাথায় জ্বলে উঠলো যে না না তত্ত্বাবধায়ক সরকার না, করা এটা যাবে তো না। এটা তো আবারও আমরা পুরনো বিতর্কে যাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আমরা দেখেছি যে আমাদের যে অ্যাটর্নি জেনারেল আছে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, তিনি যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে দাঁত এবং নখের সমন্বয়ে সর্বোচ্চ ফাইটটি করেছেন এটিকে রাখার জন্য, রাখতে পারেন নাই। আমরা জানি না সেটা পুরোটাই সাজানো কিনা। এখানে একটু সংশোধনী বোধহয় দেওয়া দরকার পিয়াস ভাইয়ের কথায়, যে পিয়াস ভাই আদালতের রায় টেনে এনেছেন জি। যে 2 টার্মের জন্য। সেই রায়ে কিন্তু বলা হয়েছিল যে রাজনীতি সংসদ যদি মনে করে, বলা আছে সংসদ যদি মনে করে, আর কিছু না। ঠিক আছে, জি, সংসদ আলোচনার সাপেক্ষে 2 সংসদ টার্মের যে জন্য মনে করতে করে পারে। অন্যায় সংসদ যে করেছে। মনে করেন না সেটা তো সেটাই আপনাদের চিন্তারই প্রতিফলন। জনাব প্রিন্স, আমাদের একটা বিরতি নিয়ে ফিরতে হচ্ছে আপনার কাছে, যে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আপনার জি, sure. মতামত একটু জানার জন্য, শেষ মতামত জানার জন্য আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব রুহিন হাসান প্রিন্স, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের আলোচনা চলছিল। আপনি যদি সংকটের সমাধান যেটি থেকে আমরা শুরু করেছিলাম সেইখানেও যদি আপনি একটু আচ্ছা, আমি এইটা আচ্ছা 30 অন্য যেটা বলতে সুযোগ থাকলে বলবো। প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের এই শ্রেণী বিভক্ত সমাজে আপনি কিন্তু পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় এটা পড়া যাবে না। আমাদের প্রায় 9 কোটি ভোটার, তার মধ্যে কিন্তু 7 কোটির উপরে শ্রমজীবী মানুষ। সুতরাং এই যে ভোট নিয়ে যে আলোচনাগুলো করছি, আপনি যে কি বলে নির্বাচনে টাকার যে পরিমাণ বাড়িয়ে দেয় নানা কিছু, এতে তাদের কিন্তু অংশগ্রহণ নাই। তারপর আমি বলি যে বর্তমান এই প্রেক্ষাপটে যদি আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, মানে তত্ত্বাবধায়ক সরকার আইডিয়া তো থেকে আসছে, অন্ততপক্ষে নির্বাচন ব্যবস্থাকে 4টি জায়গা থেকে মুক্ত করা দরকার। একটা হচ্ছে টাকার খেলা, আর একটা হচ্ছে প্রশাসনিক কারসাজি। আমরা বুঝি যে দীর্ঘদিন আমাদের বাংলাদেশে নির্বাচন 73-এর সংকট ছিল, বিশেষত 75-এর 15 আগস্টের পরের থেকে এই ধারায় সংকট আরো বেড়েছিল। তখন কিন্তু এসেছিল যে এই ধরনের দলীয় সরকারের আন্ডারে অন্ততপক্ষে প্রশাসনিক কারসাজির কারণে সবগুলোই শেষ হয়ে যায়। এই জন্যই কিন্তু তত্ত্বাবধায়ক আইডিয়াটা এসেছিল আমি মনে করি। এবং দেখেন, যখন এসেছিল তখন কিন্তু আইডিয়াটা ছিল যে 3 বার করার মধ্য দিয়েই
আমাদের যারা দায়িত্বশীল রাজনৈতিক দল তারা এমন প্রতিষ্ঠান গড়ে তুলবেন, বিশেষত নির্বাচন কমিশনকে স্বাধীন এবং কি বলে তারাই সবটা দায়িত্ব পালন করবেন, তাহলে কিন্তু আর প্রয়োজন হতো না। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম এই যে যারা এখন এইটাকে নিয়ে প্রধান কথা বলছে তারা কিন্তু ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে এই জিনিসটা করতে ব্যর্থ হয়েছে বলেই আজকে ওই যে অন্ততপক্ষে টাকার খেলা পেয়ে শক্তি ওই আলোচনা বাদ, অন্ততপক্ষে কারসাজি যে হয়ে উল্টাই দিতে পারে বলেই এই আলোচনাটা আসছে। এবং আমি মনে করি এই ব্যর্থতা, আমি একটু শান্তনুর ওই আর্টিকেলটা আমিও পড়েছি, আমি বিষয়টাকে এটা বলতে পারি সন্দেহে ও কেন এই যে যারা দায়িত্বশীল রাজনৈতিক দল সকলের লজ্জায় এই অর্থে হবে যে এইটাকে বাদ দিলেই সেই লজ্জা হবে না, তারা যে এমন একটা ব্যবস্থা করতে পারলো না যে মানুষ তত্ত্বাবধায়কের কথা বলবে না, নির্বাচন ব্যবস্থার উপরে নির্বাচন কমিশনের উপর আস্থা স্থাপন করবে, এইটা না করতে পারার পর এটা হয়েছে। আচ্ছা আমি 30 সেকেন্ড আর একটা মন্তব্য করি এইখানে। আজকে একটা এইটুকু যেটা হয়েছে, আমি মনে করি বিরোধী দল যেমন তারা সমর্থন দিয়ে এটা করছে, আমি সরোয়ার্দী উদ্যানে নর্দন কুর্দন দেখলাম যেটা আমাদের ডক্টর ভুইয়া বললেন, কিন্তু সরকারি দল তাদেরকে কেন এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করছে না? তারাও কি ব্যবহার করছে? জনগণের প্রশ্ন কিন্তু সেইটা। সুতরাং তাদের বিরুদ্ধে যদি প্রকৃত অর্থে সরকারকে দায়িত্ব হচ্ছে ব্যবস্থা নেওয়া, আর বিরোধীর উচিত হচ্ছে তাদের সঙ্গ ত্যাগ করা, কারণ তারা যে গণতন্ত্রহীন শক্তি বাংলাদেশকে একটা ডেঞ্জারাস জায়গায় নিয়ে তারা যাচ্ছে, এটা বিবেচনায় রাখতে হবে। ডক্টর পিয়াস করিম, আপনি যদি এই ব্যাপারে কোনো মন্তব্য করেন। উনি তো অনেক কিছু বলেন। না, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গের পরে আমি আসছিলাম যে সংকটের সমাধানের আর কোনো বিষয় আপনি কোনো করতে চান? আমরা একদম আইডিয়াল কেস সিনারিও হচ্ছে আলোচনা, এর কোনো বিকল্প নেই। এবং আপনিও তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে এর আগে বলছিলেন যে আপনি খুবই একজন সমর্থক। আমি নির্লজ্জ শব্দটা ব্যবহার করছি, আমি একদম নির্লজ্জ সমর্থক, শেমলেসলি আমি তত্ত্বাবধায়ক সমর্থন করি, কিন্তু ব্যাপারটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আলটিমেটলি আলোচনা টেবিলে বসতে হবে আর কি, এবং আলোচনা টেবিলের টার্মসটা কি হবে এটাকে দুই দল করে নিতে হবে। আপনি কি আশা করছেন যে এইটা ঠিক হবে? আপনি কতটা আশা করেন? কেউ কাউকে ছাড় দেবেন? আপনি যদি একটা সৎ জায়গা থেকে আমাকে উত্তর দিতে বলেন, এবং আমি কালকে একটা অনুষ্ঠানে প্রিন্সের উপস্থিতি বলেছিলাম যে আমি ব্যক্তি পিয়াস করি বলছি কোন দলের, আমি আশাবাদী নই। যেন ভুইয়া যদি বলতেন। যেমন আমি যে জায়গাটা বলতে চাই যে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, যেমন পিয়াস ভাই যেটা বলেছেন যে একটা ফোন কলই সব না, আমিও কিন্তু বলিনি যে একটা ফোন কলই সব, আমি বলেছি যে একটা ফোন কল হচ্ছে সূচনা মাত্র, এটা দিয়ে আলোচনার সূত্রপাত হতে পারত। আমাদের ডিবেটের বিষয়টা হওয়া উচিত যে সব দলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। তার জন্য দরকার হচ্ছে দুই নেত্রীর আলোচনা, দুই দলের মধ্যে আলোচনা। তা আমি বিরোধী দল এবং সরকারি দলের পক্ষ থেকে আরো তৎপরতা দেখতে চাই, যাতে এই আলোচনাটা সামনের দিকে এগিয়ে যায় এবং আমরা যেন রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে পারি। ডক্টর শান্তনু মজুমদার, আমার কাছে দুটো দিকে, একটা হচ্ছে যে আমরা বলছি যে ছাড় দেওয়ার মানসিকতা, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিকই আছে, কিন্তু কিসের বিনিময়ে ছাড় দেওয়া মানে বলতে আমরা কি বোঝাচ্ছি, এটা আমার কাছে স্পষ্ট হওয়া দরকার। সুতরাং আমার কাছে যেটা জরুরি দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশপন্থী রাজনীতির জন্য হচ্ছে যে রাজনীতিটা উন্মুক্ত থাকুক। 71 সালে যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছেন, যারা যুদ্ধাপরাধী, তাদের জন্য নো বলা, এটা একদিক। আর একটা দিক হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতিটা শুরু হওয়া দরকার। সেখানে দুটো বিষয় অত্যন্ত, নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে এটা কথার কথা বলার জন্য না, কাজ করতে দেওয়ার, অর্থাৎ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সরকার দলীয় নিয়ন্ত্রণে থাকে, রেডিও টেলিভিশন বলেন, নির্বাচন কমিশন বলেন, এগুলোকে মুক্ত করা। দেখেন আমরা এই এতক্ষণ ধরে কথা বললাম, অথচ এই কয়েকদিনে যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়ে ফেলা হলো, আরপিওটা যে সংশোধন হয়ে গেল, এবং কি বিপজ্জনক একটা ব্যাপার যে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা নিয়ম হয়েছিল যে 3 বছরের মধ্যে কেউ আপনার নির্বাচন করতে পারবে না, এই জিনিসটা উঠে গেল। আপনি খেয়াল করেন যে প্রধান বিরোধী দল এত কিছু নিয়ে কথা বলছে, আরপিওটা যে সংশোধন হয়ে গেল, এবং তাতে করে আজকে এই আরপিও সংশোধনের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র দেখছি আমরা, যাতে দল ভাঙানোর স্পষ্ট মত দিয়েছে যে দল ভাঙানোর লক্ষণ দিয়েছে। কিন্তু এটা নিয়ে আপনি দেখেন যে এটা তাদের প্রধান ইস্যু হওয়া ছিল, তাদের প্রতিযোগীদের প্রধান ইস্যু হওয়া ছিল, কিন্তু আমরা ফোন আলাপের মধ্যে আটকে গিয়েছি। এগুলো আমার কাছে মনে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয়া, সরকার দলীয় নিয়ন্ত্রণ থেকে নিয়ে এসে একটা নির্বাচনের সুষ্ঠু পরিচালনা করা। আমরা মনে হয় যে আমাদের দর্শকের প্রশ্ন আমি একটু আপনার উদ্দেশ্যে বলতে চাই, এটি শেষ প্রশ্ন, আপনি যদি একটা লাইন বা দুইটা লাইন বলেন যে তত্ত্বাবধায়ক সরকার তো 2006 সালে ছিল, তখনও কেন এত সহিংসতা হয়েছে? সরকার ব্যবস্থা 2006 সালে ছিল, তখনও তো একটা সহিংসতা হয়েছে, সেই বিষয়ে আপনি কোনো মন্তব্য করতে চান কিনা? আমার কাছে হচ্ছে যে দেখেন রাজনৈতিক বড় দুই দলগুলি তত্ত্বাবধায়কের পক্ষ বিপক্ষ নেই তার পছন্দ মাফিক এবং সুবিধা মাফিক, কিন্তু আমরা যারা এই জিনিসটাকে পিয়াস ভাইয়ের মতো আমি বলছি, যারা বুদ্ধিবৃত্তিক ভাবে বুঝতে চাই, তাদের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক থাকলেই সন্ত্রাস হবে না, এর কোনো গ্যারান্টি নাই, সেটাই এটা প্রকাশ হলো, কোনো গ্যারান্টি নাই। এবং যারাই হেরে যাচ্ছে তারাই দেখবেন যে তত্ত্বাবধায়ক
কে বলছে, কেউ বলছেন সূক্ষ্ম কারচুপি, কেউ বলছেন যে না আমাদের পক্ষে কাজ করে নাই। 2006 আমার মনে হয় কিন্তু আমাদের দলীয় দর্শকরা তত্ত্বাবধায়ক যা ছিল, বললেন এটা এবং খেয়াল রাখতে এখানে হবে। আপনারাও যা বললেন যে আমাদের সবারই আসলে একটি কামনা, একটি আশা যে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ফর্মুলা আছে, আমার মনে হয় যে কটা ফর্মুলা আছে এই সব ফর্মুলা নিয়ে একসাথে সবারই বসলেই গ্রহণযোগ্য। দায়িত্বশীল আচরণ থাকলেই ফর্মুলা বের হয়ে আজকের যাবে। অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।